অল্প কিছুদিন আগেই একেবারে দুর্দান্ত প্রতাপশালী প্রধানমন্ত্রী তাকে পালাতে হলো, এবং শুধু পালানো, 1 বছর 1.5 বছরের মাথায় তার বিরুদ্ধেই একবারে ফাঁসির আদেশ হলো। এটা নিয়ে বাংলাদেশের রাজনীতিবিদরা কোনো শিক্ষা নেবেন? রাজনীতিবিদরা তো শিক্ষা নেবার কথা সবসময়। এটা তো কোনো ইনসিডেন্ট দেখে বা কোনো ঘটনা দেখে শিক্ষা নেবার কোনো বিষয় না। রাজনীতিবিদ যদি আপনি সৎ রাজনীতিবিদ হন, জনগণের জন্যই যদি আপনি রাজনীতিটা করেন, তাহলে আপনি যে দৃষ্টান্তটা স্থাপন করবেন সেটা পাথেয় হয়ে থাকবে যে কারোর জন্য। আপনি শিক্ষা না নিয়ে বরং আপনি শিক্ষাটা দেওয়ার কথা, কিন্তু আমাদের দেশের সংস্কৃতিটা উল্টো হয়ে গেছে। আমরা ভালো কিছু দেবার পরিবর্তে আমরা খারাপ নজিরগুলো তৈরি করি। সে কারণে প্রশ্ন এসছে যে শাসকের জন্য সতর্কবার্তা। এটা তো এমনটা হওয়ার কথা ছিল না। শাসক বলে তো কেউ কিছু হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল সেবক। আমরা সেবক না হতে পেরে আমরা হয়ে গেছি শাসক। সে কারণে অন্যের জন্য গর্ত করলে নিজেকেই সেই গর্তে পড়তে হয়। এই ফ্যাসিস্টের প্রধানমন্ত্রী উল্লাস করেছিলেন একটা সময়, আপনাদের মনে আছে কিনা, মব সৃষ্টি করে শাহবাগে গণজাগরণ মঞ্চ করে ফাঁসি যায়। এই মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি ছিল আপনার যাবজ্জীবন। সেটাকে আপনার চেঞ্জ করেছিলেন রাস্তার আন্দোলন দিয়ে, আইন পরিবর্তন করতে। ওনার সেই আইন পরিবর্তনের ফসল উনি পেলেন, সুফল বা ফসল যেটাই বলেন, ওটা ওনার ভাগ্যে নির্ধারিত হয়েছে। মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব তিনি বলেছিলেন যে, বিচারককে বলেছিলেন যে এই আদালতটা যেন কন্টিনিউ করে মানবতা বিরোধী অপরাধের, একদিন এই আদালতে হাসিনার বিচারটা হবে। সতর্ক বার্তা কিন্তু অনেক আগে কিন্তু ফোর্সই করে গেছেন। উনিও একজন ভিশনারি লিডার। তার অনেক আপনার বিতর্ক থাকতে পারে, বিভিন্ন বিষয় থাকতে পারে, সেরকম একটা জায়গায় এসছেন। আপনি অপকর্ম করেছেন, আপনার বিচার হয়েছেন। এখন বিষয়টা আছে যে বিচার কতটুকু নিরপেক্ষ হয়েছে বা কি হয়েছে, না ওটা নিয়ে আমরা আলোচনা করবো, ভিন্ন বিষয়। না, বিচার কতখানি নিরপেক্ষ হয়েছে, এখানকার সাক্ষ্য নেওয়াটা কতখানি, সাক্ষ্য তো আপনার মনে করেন একজন তো রাজসাক্ষী কতখানি হয়েছে, এর মধ্যে কথা বলবো। আমি একটা বিষয় আলোচনার শুরুতে যেটা বলতে চাচ্ছি, এই বিষয়টা হলো এরকম যে শেখ হাসিনা যেই ধরনের শাসন ব্যবস্থা কায়েম করে বাংলাদেশে একটা ফেসিবাদী ব্যবস্থা কায়েম করলেন, তৈরি করলেন, তার ফলশ্রুতিতে তার চলে যাবার সাথে সাথে একটা শাসক ক্ষমতায় আসবে বা আপনি যেটা বলেন আসবে, তিনি চলে যাবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, আবার আসবেন, এটাই তো ধারা হবার কথা। কিন্তু চলে যাওয়ার সাথে সাথে তার বিরুদ্ধে যে এত বড় একটা রায় হলো, সেই রায় কিন্তু দেখবেন যে মিষ্টি বিতরণ হয়েছে বিভিন্ন জায়গায়। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের রাজনীতিতে আপনি যেহেতু একেবারে ওতপ্রোতভাবে রাজনীতি করছেন, আপনি একটা দলের খুবই গুরুত্বপূর্ণ পদে আছেন, কোনো পরিবর্তন দেখতে পান? দেখুন, এটা তো পরিবর্তনের বিষয়টা, তো পরিবর্তন একদিনে কখনো সম্ভব না। পরিবর্তন কিন্তু ধীরে ধীরে, শিক্ষা আপনার সেটা অবশ্যই আপনার আছে, তাই না? আমি আপনাকে একটা কথা বলি, আমার মনে হয় যে কিছুটা তো চেঞ্জ এসছে। তা না হলে আপনার এই যে জুলাই সনদের সবাই মিলে একটা, আপনি গোজামিল বলেন আর যাই কিছু বলেন, একটা জায়গায় মনে করেন যে বসে একটা সৎ টার্গেট আছে, তাই না? আপনার থাকতে হবে জনগণের প্রতি কমিটমেন্ট, এবং জুলাই আগস্টের যে চেতনা, যে অভ্যুত্থান, সেটাকে বুকে ধারণ করলে, লালন করলে আপনাকে কোনো না কোনোভাবে কোনো না কোনো জায়গায় আপনাকে একটা জায়গায় আসতে হবে। আপনি দেখেন, আপনি ফেসিস্টের কথা বলেছেন, বিগত সরকার যারা পালিয়ে গেছেন বা ছিলেন, উনি তো একটা সুযোগ পেয়ে গেছেন, উনি অনেক সৌভাগ্যবান। মুসোলিনির ফেসিজম কিন্তু খুব পপুলার একটা মুভমেন্ট ছিল। ওই মুভমেন্ট এমন একটা পর্যায়ে গেছে, ইটালির মুসোলিনিকে রাষ্ট্র ক্ষমতায় এনেছিল। আনার পরে তিনি ভেবেছেন যে তিনি সে দেশের নাগরিকদের দণ্ডমুণ্ডের কর্তা, উনি যা বলতেন উনিই করতেন, কারো কোনো কিছু শোনার উপায় ছিল না, উপেক্ষা সব কিছুই করতেন। একটা পর্যায়ে এত আনপপুলার হয়ে গেল, একটা পর্যায়ে ওনাকে যে গণরোষ, তাকে আন্দোলন করে নামিয়ে উলঙ্গ করে হত্যা করে ইটালির রাজপথে ঝুলিয়ে রেখেছিল। এই পালিয়ে যাওয়া হাসিনার তো সে অবস্থা হওয়ার কথা ছিল। ইয়েস, উনি যদি না যেতে পারতেন, ওনার অবস্থাটা সেটাই হতো। বাংলাদেশের জনগণের সে ধরনের একটা অবস্থা, একটা বিস্ফোরণটা এমনই হয়েছিল। সে সময় কিন্তু মানুষের আইনের কথা, আইনের শাসনের কথা এত কিছু মনে থাকে না। আমরা যে মবগুলো দেখি, দেখেন আজকেও কিন্তু আমরা 32 নম্বরে গেছে বুলডোজার নিয়ে গুড়িয়ে দিতে, তো মনে করেন যে চলে গেছে আজকে প্রায় কতদিন হয়ে গেল।
1.5 বছর। আজকে 1.5 বছর হয়ে গেল, আবার গেছে বুলডোজার নিয়ে। আগেই বা কেন গেল? সরকারই বা থামাতে পারলো না কেন? আমি একটা কথা বলি, ওই বাড়ি কি দোষ করেছে ভাই? আমি একটা বিষয় বলছি, আজকে দেখলাম একজন কি যেন উত্তরাতে 14 নম্বর সেক্টরে হাসান নামে সাবেক একজন এমপির বাড়িতে কারা আগুন দিয়েছে। কেন? দরকারটা কি এটা? এই যে বলছি আমরা, দেখেন সবাই কিন্তু সবকিছুতে শিক্ষা নেই না, আমরা আমাদের দিক বিদিক জ্ঞান শূন্য হই, আমরা হিতাহিত জ্ঞান শূন্য হই। অসীম ভাই, আপনি আইনের শাসন, মানবিক এবং আইনের শাসনের জায়গা থেকে বলছেন, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, এবং যিনি কখনোই কম্প্রোমাইজ করেন নাই, তাকে বলে আপোষহীন, তাকেও তো বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, তাকে ইয়ে হচ্ছিল। সেই আগে যদি সাধারণ মানুষ যায়, আমি আপনাকে বলি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের জন্য তিনি রাজনীতি করেছেন। উনি কিন্তু নিজেই বলেছেন, এবং আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব নিজেই বলেছেন মাফ করবে যে জনগণ যেন শান্ত থাকে। আপনার সেটা ঠিক আছে, আমরা একটা জিনিস বলি, মানে ভেঞ্জিংস বা অ্যাভেঞ্জিং কোনো অ্যাটিটিউড যেন না থাকে, রিভেঞ্জ নেওয়ার মনোবাসনা। সেটা আপনাদের নেতৃত্বের জায়গা থেকে সেটা আপনারা বলবেন, কিন্তু সাধারণ মানুষ যদি যায়, তাকে সরকার ট্যাকেল করবে, কিন্তু তাদের যে ইমোশনটাকে অন্তপক্ষে অনার করা উচিত। তো সবকিছু ইমোশন দিয়ে হয় না, কারণ আমি একটা কথা বলি, একটা না একটা সময় এদেশে রিকনসিলিয়েশন প্রসেসের মধ্যে যেতে হবে। আপনি যদি ইমোশনকে এখন যদি আপনি দমন করতে না পারেন, তাহলে সেই ইমোশনের জায়গাটা যে কমোশনটা তৈরি করবে, আপনি সেটা কন্ট্রোল করতে পারবেন না। নেতৃত্বের জায়গা থেকে করা হচ্ছে তো না, আমি সেটা, এটা রাষ্ট্রের, এটা নেতৃত্বের কথা না। রাষ্ট্রে যারা আছেন ওনারা এক্সিকিউটিভ, ওনারা নেতা না, ওনারা তাদের দায়িত্ব। আইন শৃঙ্খলা বাহিনী আছেন, পুলিশ আছেন, র্যাব আছেন, বিজিবি আছেন, সেনাবাহিনীকেও নামানো হয়েছে, এটা তাদের দায়িত্ব কন্ট্রোল করা।